তাহলে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, ঠিক আছে। এবার যদি আমি তোদেরকে বলি হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট, কেউ বলতে পারবি? বল। বা আমরা কি বলছিলাম ব্যাপারটা আমরা বুঝছি, ঠিক আছে। ধরেন একটা বাড়ি, এবার একটা বাড়িতে লোক আছে বা বাড়ির ফ্যামিলি মেম্বার, তারা কি করে তারা শুধু চাষবাস করে আর খায় তাই না, আর যেমন সংসার চলে। এইবার তারা কি দেখছে যে তারা একটা বছরে দেখলো যে তারা চাষবাস কেমন, তারা প্রোডাকশান করে আর তারাও খাবার খায়। তো এবার তারা কি খাবার খাবে না, বাড়িটা হিসেবে বুঝলে আমরা সব বুঝে যাব। ধরলাম একটা বাড়িতে ও চাল উৎপাদন করেছে 20 কেজি, আরও সব ডাল ফাল সব নিজেরাই প্রোডাকশান করেছে, নিজেদের জমি আছে। তো ওরা বছরের শেষে ওরা যখন হিসাবটা করবে যে দেখি তো আমরা কত টাকার আমরা কি করলাম, নিজেদেরই খাবার খেলাম আর নিজেদেরই জিনিস ইউজ করলাম, আর আমাদের এই এক বছর বাঁচতে আমাদের বাড়ির নিজেরাই কতটা গুড সার্ভিস যা কিছু জিনিস আছে কতটা নিজেরা ইউজ করলাম। আর এই এক বছর বাঁচতে আমরা বাইরে থেকে মানে দোকান থেকে কি নিয়ে এলাম, ওষুধ বল এই, তারপরে কোনো কী বাইরে থেকে নিয়ে এলাম, টোটালি কত টাকা খরচা হলো আমাদের, বুঝতে পারলি? ধরলে ও চাল তো নিজেরই ইউজ করেছে, কিন্তু ডাল চাষ করেনি, তো ডালটা কী হবে, দোকান থেকে আনতে হবে, তো ওই হিসাবটা ওরা লিখে রাখবে। ওইটাই যখন বছরের শেষে মেলাবে যে কত টাকার ওরা বাড়ি থেকে প্রোডাকশান করেছে, বুঝতে পারলি? বা কত আবার ওদের চালটা তো বিক্রি করতে হয়েছে কাউকে, তবে আবার টাকা পেয়েছে ওই থেকে কী করেছি, তাই না? তো ওইটাই হচ্ছে একটা বাড়ির, ভালো করে বুঝবো যে ব্যালেন্স অফ পেমেন্ট কিছু না, ইকোনমিক্স টার্মভাবে বুঝলে তুই কোনোদিনই বুঝতে পারবি না, সিম্পল ওয়েতে ভাব। ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে কি, হচ্ছে একটা বাড়ির যা প্রোডাকশান করছে, বা বাড়িতে তো সবারই তো কম বেশি হলে একটা চাষি ফ্যামিলি তারা প্রোডাকশান করে, তো ওরা এক বছর বাঁচতে কী জিনিস ওরা বাইরে থেকে নিল, আর ওরা কি প্রোডাকশান করলো, মানে নিজেদেরও তো হয়েছে, বা কি প্রোডাকশান বাইরে দিল, ওদেরও তো চাল ফাল করবে, এটাই যদি লিখে রাখে না তো ওটা ব্যালেন্স অফ পেমেন্ট। এবার ধরুন ফ্যামিলিটা কি হয়েছে না, টোটাল হচ্ছে 10 কেজি আলু প্রোডাকশান করেছে, 12 কেজি গম ওই করে সব প্রোডাকশন করেছে, তার মানি ভ্যালুটা বার করে নিল, আমরা এত টাকা বার করেছি, ঠিক আছে। ওটা এক্সপোর্ট করেছে, মানে ওটা বাইরে বাজারে বিক্রি করছে, মানে টাকা পেয়ে গেছে, ওই টাকাটা পেলো। সব কিছুই যেমন ধরেন ও যদি মোবাইল ইউজ করছে তো সার্ভিসের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে, ওখানে কত কিছু টাকা তো লাগছে। তো একটা ফ্যামিলি বাঁচতে যেমন যা কিছু করছে বাইরের সাথে ওদের বাড়িতে, তাই না, করতেই তো হচ্ছে না, বা কিছু মাল দিচ্ছে কিছু মাল নিচ্ছে, তো রাতে বাঁচতে পারবে না, নিজে তার ওষুধ প্রোডাকশন করতে পারবে না, বা নিজে তো বাড়ির আম গাছ আছে, আম হয়েছে ঠিকই, তো বাড়ির আমগুলো প্রচুর বাজে আম, ছোটো আম, মানে খেতে ভালো লাগছে না, বাড়ি থেকে আম কিনতে হচ্ছে, ওদের আমগুলো সময় মতো পাকেনি, তাই না। তো কী হচ্ছে, তো ওকে বাইরে থেকে জিনিস কিনতে হচ্ছে। ভারতেও ওরকম বাইরে থেকে আমাদেরও চাল আছে বা আমাদেরও আছে, সব কিছুই আছে, কিন্তু বাইরে থেকে আবার পেঁয়াজ কিনতে হচ্ছে, তাই না। তো এইগুলো যদি আমরা লিখে রাখি একটা খাতার মধ্যে, বুঝতে পেরেছিস, তো ওটাকে বলবো ব্যালেন্স অফ পেমেন্ট। এবার কী হবে, এবার এটাতে দুটো জিনিস হবে। বছরের শেষে দেখলাম যে আমরা প্রোডাকশানে আমরা যা কিছু বিক্রি বাটা করেছি, ফ্যামিলিটা দেখবে আমরা টোটাল 10,000 টাকায় এক বছরে করেছি, আর মাল মানে বাইরে থেকে দোকান ফোকান এগুলো থেকে কিনে আমরা যা কিছু ওষুধ ফষুধ যা কিছু সার্ভিস হয় গুডস হয় সব কিনে আমাদের হচ্ছে আমরা টোটাল খরচা করেছি 15,000 টাকা। তো 10,000 টাকা ওরা আয় করলো, 15,000 টাকা খরচা করলো, তো ওর ডেফিসিট কী হয়ে গেল 5,000 টাকা। তো বা ডেফিসিট যেটা বলবো, যদি সমান হয় তো সমান হবে, যদি হয় তো সারপ্লাস, ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি, বুঝতে পেরেছিস তো। তাহলে কি বাড়ির সাথে বাইরের যেমন বাড়ির সাথে ফ্যামিলি আদার্স আমাদের স্থানে, তাই না, এই যে ব্যাপারটা দেখলাম এটাই দেশের সাথে ফেলে দেবো। আমাদের দেশেও তো বাঁচে একটা বছর, তো এই যে গভর্নমেন্ট আমাদেরকে সব কিছু সার্ভিস দিচ্ছে, বাড়ির বাবা যেমন দিচ্ছিলো, তো গভর্নমেন্ট বা আমাদের দেশে যা প্রোডাকশান হচ্ছে যা কিছু হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস যা কিছু, তাই তো অমনি আমরা প্রোডাকশন করে কোথাও দিচ্ছি, বাইরে থেকেও আমরা কী মাল নিচ্ছি, তাই না। এই জিনিসটা যদি আমরা দেখে নিই, তার হিসাবটা দেখে নিই, সেটা হবে ব্যালেন্স অফ পেমেন্ট, বুঝে গেছি সিম্পল ভাষাতে। এইবার আমরা একটু আসি, এটা ইংলিশে আমরা কি বলছি, এটা ইট ইজ অ্যান কি অ্যাকাউন্টিং স্টেটমেন্ট দ্যাট প্রোভাইডস এ স্টেটমেন্ট রেকর্ডস অফ অল দ্য ইকোনমিক ট্রানজ্যাকশন বিটুইন রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য গিভেন পিরিয়ড অফ টাইম। দেখ, ইন দ্য গিভেন পিরিয়ড অফ টাইম মানে বেসিক্যালি 1 ইয়ারকে বোঝায়, ঠিক আছে, 1 ইয়ারকে বোঝায়, ঠিক আছে, বেসিক্যালি 1 ইয়ারকে বোঝায়, যেটা আমাদের ফিনান্সিয়াল ইয়ারকে বোঝায়, ঠিক আছে। তো এটার মানে কি হচ্ছে যে কি বললাম, যে একটা বছরে আমাদের দেশ
ওর মানে আমাদের দেশের বাসিন্দারা বিদেশের যারা আছে তাদের সাথে যা ইকোনমিক ট্রানজ্যাকশন করে, ইকোনমিক ট্রানজ্যাকশন আমাদের বললাম বাড়ির ক্ষেত্রে তাই না, যা ইকোনমিক ট্রানজ্যাকশন করবে, প্রোডাকশন করবে, যেগুলো ওগুলোতে বিক্রি করবে তাই না, বাইরে থেকে তো কিছু নেবে, এটাই যদি লিখে রাখে তো কী হবে, ব্যালেন্স অফ পেমেন্ট তাই না। এটাই এইবার ব্যালেন্স অফ পেমেন্টে আমরা কীভাবে আমরা বিভিন্ন ভাগ দেখে নিই বুঝতে পারলি। যেমন এক সময় হয় না বাড়িতে শুধু গুডসে ট্রানজ্যাকশন করলাম, আমরা ওকে দিলাম চাল, ওরা আমরা বাইরে থেকে নিলাম আটা, ওইটা ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে পড়ে যাবে। মানে কি যেগুলো আমরা দেখতে পাবো, প্রথম এটা 4টে ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ট্রেডিং, ট্রেডিং অফ ভিজুয়াল আইটেম, মানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যেসব আইটেম, এটা যদি বিদেশ থেকে নিয়ে এসে এটা ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে পড়ে যাবে, হিসাবের মধ্যে পড়ে যাবে যে নিয়েছি। এমনি আমরা কতগুলো জিনিসপত্র বাইরে দিয়েছি, ঠিক আছে, তো ব্যালেন্স অফ ট্রেড, এটাকে ব্যালেন্স অফ ট্রেড। এবার যদি বলে ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট, ইন্ডিয়া বলছে এত কোটি টাকা ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট করলো, তার মানে কি ইন্ডিয়া যা গুডসগুলো বিক্রি করছে তার থেকে বেশি বিদেশ থেকে নিয়েছে মাল, তো অলওয়েজ ডেফিসিট থাকবে যদি নিয়ে নেয় তাই না। তো ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট এইভাবে দেবে তোকে। ব্যালেন্স অফ ট্রেড কী হবে, তো এখানেও আমরা ওই ছকটা দিতে পারবো যে সারপ্লাস ট্রেড না কী বলে ডেফিসিট ট্রেড না ব্যালেন্স ট্রেড, ঠিক আছে। নেক্সট ট্রেড ইন ইনভিজিবল আইটেম, অনেক কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে কি যেমন আমরা দেখতে পাই না কিন্তু হয়, ট্রেড হয়, যেমন সার্ভিস তাই না, কি সার্ভিস, আইটি সেক্টর জব হচ্ছে, এখানে কগনিজেন্ট অফিস করেছে তাই না। এইগুলো হচ্ছে ব্যাঙ্কিং সার্ভিস, আমাদের এইচএসবিসি ব্যাঙ্ক তাই না, এরকম তারপরে ইয়েস ব্যাঙ্ক, মানে অনেক ব্যাঙ্ক আছে, বিদেশি ব্যাঙ্ক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, যারা ভারতে এসে ব্যবসা করছে তাই না, কিন্তু ওরা তো কোনো গুডস দিচ্ছে না বা কোনো গুডস নিচ্ছে না, ওরা সার্ভিস বিক্রি করছে তাই না। তো ওই যে টাকাটা হিসাবটা সেটা আমরা এই খাতায় লিখে রাখবো তাই না। ট্রেডিং অফ ইনভিজিবল আইটেম যেগুলো আমরা দেখতে পাচ্ছি না ওগুলো ট্রেডিং হচ্ছে। তা আমরাও তো বিদেশে ব্যাঙ্ক খুলতে পারি, আমরাও তো বিদেশে এমনি ব্যবসা করছি, তা কারা বেশি করছে ওই হিসাবটা আমরা ওখান থেকে পাবো। ওরা আমাদের এখানে ব্যবসা করে 1,000 কোটি টাকা নিয়ে গেলো, আর আমরা ওখানে নিলাম 5,000 কোটি টাকা, মানে ধরলে বা 1 কোটি টাকা, তো বাকিটা আমাদের কী হবে, ডেফিসিট হয়ে যাবে না। তাহলে আমরা কী বললাম, ট্রেডিং অফ ইনভিজিবল আইটেম। এখানে সার্ভিসেরটা সার্ভিস পড়ে যাবে তাই না, এখানে কি যত ট্রেড ভিজিবল ট্রেডগুলো পড়ে যাবে। তারপরে হচ্ছে ইউনিলেটারাল ট্রান্সফার, ঠিক আছে 3 নাম্বার ইউনিলেটারাল ট্রান্সফার। ইউনিলেটারাল ট্রান্সফার মানে কি, ইউনিলেটারাল ট্রান্সফার মানে কি না, ইউনিলেটারাল ট্রান্সফার হচ্ছে কি বল, বেসিক্যালি ওয়ান সাইড ট্রান্সফার বা গিফট বলতে পারি, মানে যেটা ওয়ান সাইড ট্রান্সফার হবে। আমরা যদি ধরে নেপালকে কিছু দিলাম বা আমরা বাংলাদেশকে কিছু দিলাম, একটা গিফট দিলাম, তো সেটা বাংলাদেশের ইউনিলেটারাল ট্রান্সফার হয়ে যাবে। যদি আমাদেরকে আমেরিকা কিছু দিল বা রাশিয়া কিছু দিল একটা গিফট হিসাবে, তো ওটা আমাদের বা টাকা দিল, ওটা আমাদের কিসের মধ্যে, ইউনিলেটারাল ট্রান্সফারের মধ্যে। এটা ইউনিলেটারাল ট্রান্সফার মিনস হচ্ছে ওয়ান সাইডটা ট্রান্সফার, মানে কি এটাতে আমাদের কোনো লাইবিলিটি থাকবে, লাইবিলিটি থাকবে, নো লাইবিলিটিস তাই না, লাইবিলিটিস থাকবে না এখানে মানে আমাকে কিছু ফেরিয়ে দিতে হবে না তাই না। তাহলে ইউনিলেটারাল ট্রান্সফার ওয়ান সাইড ট্রান্সফার। ধরে নে তোকে গার্লফ্রেন্ড একটা গিফট দিল তোকে তাই না, তো গিফট দেওয়ার পর তো তুই বললাম তাহলে গার্লফ্রেন্ড দিল, তো গার্লফ্রেন্ড তোকে তো বলবো যে আমাকে গিফট দাও, তোর বার্থডেতে গিফট দিল, যারা রাখবে তাই না। তো গিফটে মানে কি এক সাইডে তাই না। এবার কারোর বিয়েতে তুই গেলি, তো ওকে গিফট দিলি বিয়েতে, তারপরে বলে আমাকে ফেরত দাও এখনই, ও কি দেবে কোনো দিন, তো সেটা আলাদা ব্যাপার। ইউনিলেটারাল ট্রান্সফার হচ্ছে এগুলো যেগুলো ওয়ান সাইড হয়, তুই কী করতে পারিস, খেয়ে চলে আসতে পারিস বেশি করে তাই না, তো এটা হচ্ছে ইউনিলেটারাল ট্রান্সফার। তো বুঝতে পারলাম, এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমি কি বললাম, নেক্সট হচ্ছে ক্যাপিটাল ট্রান্সফার। ক্যাপিটাল বা অ্যাসেট যেগুলো ট্রান্সফার হয়, আমরা কিছু অ্যাসেট দিই আর ওখান থেকে কিছু অ্যাসেট নিই, এর হিসাবটা যদি বেশি আসে ওটা আমরা লিখে রাখবো তাই না। অ্যাসেট বলতে কী বোঝায়, যেটা আমরা কিছু টাকা দিয়ে যার ওনারশিপ পাই। ধরে না আমরা একটা গাড়ি বিদেশ থেকে গাড়ি কিনলাম, তা আমরা টাকা দিলাম, গাড়ির ওনারশিপ আমাকে দিয়ে দিল, এটা কি হচ্ছে, ওটা ক্যাপিটাল ট্রান্সফারের মধ্যে পড়ে যাবে, বুঝতে পারলি। যেগুলো থেকে ট্রান্সফার করে, যেগুলো ট্রানজ্যাকশন করে কী পাই আমরা, ওনারশিপ পাই, সেগুলো কিসের মধ্যে পড়ে যায়, ক্যাপিটাল ট্রান্সফার। ক্যাপিটাল মানে বুঝেছি বড় ধরনের, বড় অর্থ এই হবে তাই না। তো এখানে কী কী পড়ে, বেসিক্যালি এখানে লোনস পড়ে, এফডিআই পড়ে, এফআইআই পড়ে, ঠিক আছে। লোনস, তারপরে কি এফডিআই আর এফআইআই পড়ে, ওটা কিসের মধ্যে পড়ছে, ক্যাপিটাল ট্রান্সফার। ভালো করে বুঝবি, ক্যাপিটাল ট্রান্সফারের মধ্যে কী পড়লো, লোনস পড়লো তাই না, যে লোনসগুলো আমরা নিই। তা প্রথম কী লোনস আছে, প্রথমে কী লেখা আছে দেখ, EAL তাই না, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট লোন তাই না, এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট লোন।
EAL মানে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট লোন। এটা মানে কি হচ্ছে, আমাদের গভর্নমেন্ট কোনো ধরলে, আমাদের গভর্নমেন্ট ধরলে কী হলো, কোনো একটা সরকারকে টাকা দিল, ধরলে পাকিস্তানকে টাকা দিল আমাদের গভর্নমেন্ট, কত ধরলে আমাদের ধরলে 200 টাকা দিল, পাকিস্তানকে বেশি দেওয়া ঠিক হবে না, তো যাই হোক 200 টাকা দিল, ঠিক আছে। তো এটা কিন্তু কোথায় তাহলে আমরা এখানে লেখা থাকবে ট্রানজ্যাকশনটা, ঠিক আছে। আর আবার আমেরিকা থেকে আমরা টাকা নিলাম কত না 1000 টাকা নিলাম, তাহলে আমাদের কি হলো, আমাদের অ্যাকচুয়াল ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের লোনের ক্ষেত্রে কি হলো, মাইনাস কত হয়ে গেল 800 টাকা ঘাটতি, আমাদের সারপ্লাস হলো না। তেমনি সব হিসাবগুলো এক জায়গায় লিখবো আমরা, জাস্ট আমরা জেনে রাখ। তা কী হলো, এক্সটার্নাল কি অ্যাসিস্ট্যান্ট লোনস হচ্ছে গভর্নমেন্ট যখন কোনো দেশকে টাকা দেবে বা কোনো দেশ থেকে যদি টাকা নেয়, সেটা কি হচ্ছে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট লোনের মধ্যে লেখা থাকে, ঠিক আছে। ভালো করে বুঝতে পেরেছো তোমরা? তাহলে এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট লোনস কি হচ্ছে, যে গভর্নমেন্ট কি করছে, হ্যাঁ যখন কোনো দেশকে টাকা দেয় বা টাকা নেয়, সেটা এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্ট লোনের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। ওই হিসাবটা অ্যাকচুয়ালি আমরা এখানে হিসাব দেখি, আর কিছু দেখি না, ঠিক আছে। মনে রাখবি এগুলো কিছু নয়, এগুলো হিসাব এক জায়গায় লেখা থাকে, একটু দেখে নেন সব বুঝতে পেরে যাবে। গভর্নমেন্ট, তাহলে সিবিটা কী হবে, কমার্শিয়াল বরোয়িং। সিবি হচ্ছে কমার্শিয়াল বরোয়িং, মানে হচ্ছে কি কোনো কোম্পানি, কোনো দেশের কোনো কোম্পানিকে বা কাউকে যদি লোন দিল, সেটা এখানে লিখে থাকবে। বা আমাদের কোনো কোম্পানি, যারা প্রাইভেট কোম্পানি, তারা যদি কোথা থেকে কোনো দেশ থেকে বা কোনো কোম্পানি থেকে লোন দিল, এটা কোথায় লেখা থাকবে, কমার্শিয়াল বরোয়িং। ধরলে আমাদের টাটা কোম্পানি আমাদের কোনো একটা বিদেশি কোম্পানিকে কী করেছে, লোন দিয়েছে 100 টাকা, তাই না। আর টাটা কী করেছে, টাটা 20 টাকা মাত্র বিদেশ থেকে লোন নিচ্ছে, তাহলে সব কোম্পানি মিলে আমাদের 80 টাকা দিয়ে সারপ্লাস হচ্ছে না, প্লাস। এইভাবে আমরা দেখে রাখবো, লেখা থাকবে, বুঝতে পারলি। যেমন আমি এইভাবে লিখছি, ওরাও একটা জায়গায় এটা লেখা থাকবে, কোথায় লেখা থাকবে আমি ওরা বলবো, ওটাই একসাথে মার্চ করে দেবে, দিয়ে বলবে ব্যালেন্স অফ পেমেন্ট এত টাকা হয়েছে, বুঝতে পারছিস তো। তোরা পার্ট আছে, পার্ট করে লিখে রাখবে, ঠিক আছে। তো লোনস আমরা বুঝতে পেরেছি, লোনসের ক্ষেত্রে কী হচ্ছে, প্রথম হচ্ছে এক্সটার্নাল, কী হলো এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স লোন, যেটা গভর্নমেন্ট করবে, লোন নেবে বা লোন দেবে, সেটা ওখানে লেখা থাকবে। আরেকটা কী হচ্ছে কমার্শিয়াল বরোয়িং, মানে কি কোনো কোম্পানি যদি লোন দেয় বা লোন নেয়, সেটা ওখানে লেখা থাকবে। যদি ডেফিসিট হয় সেটা আলাদা ব্যাপার, সেটা ওখানে পরে দেখে নেবো আমরা, ঠিক আছে। তারপরে কি আছে, এফডিআই আর এফআইআই। হোয়াট ইজ এফডিআই আর এফআইআই? দেখ, এফডিআই হচ্ছে কি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, তাই না। আর এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। এটা আমরা পোর্টফোলিও ইনভেস্টমেন্টও বলি, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এফআইআই বা পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মধ্যে কী পড়ে, এফআইআই পড়ে। তাহলে কী হচ্ছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তা আমরা কী লিখে প্রথমে এফডিআইটা পড়ি, ঠিক আছে। এফডিআই হচ্ছে এমন একটা মানে কি প্রক্রিয়া, যার মাধ্যমে এফডিআই এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বিদেশিরা আমাদের এখানে গুডস, আমাদের এখানে কোনো কোম্পানি বা আমাদের এখানে কোনো সার্ভিসে বা এগুলো কী করতে পারে, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারে, ডাইরেক্ট এখানে এসে ব্যবসা করতে পারে। ভালো করে বুঝবি, বিদেশি কোনো কোম্পানি, বিদেশিদের একটা কোম্পানির নাম বল, হ্যাঁ, বা কোনো একটা কোম্পানি এখানে ডাইরেক্ট আসবে, তারা এসে পরে কি এটা এখানে প্রতিষ্ঠা করবে, ওদেরকে আমরা দেখতে পাবো। তাদের অফিস ধরলে কোথায়, বিদেশে অফিস, এখানেও একটা অফিস খুললো, বুঝতে পারলি। তাদের মেকানিজম কাজ করবে, তাদের ক্যাপিটাল এখানে কাজ করবে, তাদের ওয়ার্কফোর্স এখানে বিদেশ থেকে লোক কাজ করতেও আসবে, এখানেও লোক কাজ করবে। এই টাইপের ইনভেস্টমেন্টগুলো যেগুলো হয়, সেগুলোকে এফডিআই বলি। ভালো করে বুঝলি, এফডিআই কি, যে কোনো একটা বিদেশি শাখা আছে, সেও এখানে এলো, তাই না। ধরলে আমাদের গাড়ি বিএমডব্লিউ, বিএমডব্লিউ জার্মানির কোম্পানি, ও ভারতেও আসবে, ভারতে এসে বিভিন্ন জায়গায় আছে, তাই না, শোরুম আছে, দেখবে ওখান থেকে ওরা করছে। বিএমডব্লিউ কী দেয়, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটা মালিককে, এখানে এখানে মার্স ম্যানুফ্যাকচারিং করছে, এখানেও ওরা প্রোডাকশন করছে, এখানে মেকানিজম, এখানে টাকা লাগাচ্ছে। এই যে জিনিসটা, এটা এফডিআইয়ের মধ্যে পড়ে। কোম্পানি আসবে, তার সাথে কোম্পানি নিজে আসবে, কোম্পানি লুকিয়ে ব্যবসা করবে না অ্যাকচুয়ালি, বুঝতে পারলি তো। কোম্পানি তাহলে কী হচ্ছে, এফডিআই ডাইরেক্ট আসবে, আর ডাইরেক্ট এসে পরে কী করতে পারে না, ও আমাদের এখানে 26%, আমাদের প্রথম তো ডাইরেক্ট এলে তো 100% দেবে না। আমাদের কীভাবে এফডিআই প্রসিডিউর হচ্ছে, 26% আছে, বিভিন্ন ক্ষেত্রে আছে, 26% হয়, তারপরে কী হয় 49 হয়, তারপরে কী হয় 51 হয়, তারপরে 74। কী পার্সেন্টেজ কী দিয়ে প্রথমে কী হয়, 26% হয়, তারপরে হচ্ছে কি, হ্যাঁ 49%, তারপরে কি হচ্ছে 51%, তারপরে 74%, তারপরে
100%। এগুলো ফর্ম হচ্ছে, মানে ধরে নে একটা কোম্পানি কী হচ্ছে, একটা কোম্পানি মানে এফডিআই আমাদের এখানে ইনভেস্ট করছে। তো যখনই কোনো কিছু ইনভেস্ট করবে আগে দেখবে সরকার, রেলে যদি ইনভেস্ট করবে রেলে কত টাকা এই রেখেছে, না রেখেছে 26% খুলতে পারে সরকারি, বা ওখানে 49%, যেমন আমাদের এয়ার ইন্ডিয়াতে বলে দিয়েছিল 74%, তাই তো। মানে কি, যদি ধরলে কোম্পানিটা যদি 100 টাকার কোম্পানি, 74 টাকা কার থাকবে, ওর, মানে ওর মালিকানাও থাকবে। হ্যাঁ একদম, হ্যাঁ ডাইরেক্ট তো ওইভাবে করতে পারে না, মানে ওরা আমাদের এখানকার কোম্পানি কোলাবোরেশনে করতে পারে। আমাদের এখানে তো কোনো কিছু ওরা জানে না, হঠাৎ কীভাবে করতে পারে, তাই না। বা ওরা ডাইরেক্ট এসে আমাদের এখানে 100% এফডিআই আছে, কোনো কিছু আমাদের ব্যাঙ্কিং সিস্টেমে 100% হলে এফডিআই আছে, তো আমাদের এখানে আমরা ডাইরেক্ট চলে এলাম আমাদের এখানে, আর একটা বিদেশি ব্যাঙ্ক খুলে দিল, কোনো চাপ নেই, কোনো ব্যাঙ্কের সাথে কোলাবোরেশন করতে হলো না, কারণ এটা আছে বলে এফডিআই। এটা 1991 আমাদের এখানে দেওয়া হয়েছে অথরিটি, 1991 আগে ছিল না, কেউ আসতে পারতো না এখানে ব্যবসা করতে, তাই না। যখন এলপিজি মডেল আসবে, লিবারেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন মডেল আসবে, তখনই আমাদের কি করবে না এফডিআইটাকে দিয়ে দেওয়া হয়। ও তো যাই হোক, তারপরে হচ্ছে এবার আমরা ডিফারেন্স পড়ছি এফডিআই, তারপরে কি হচ্ছে এফআইআই। কী হচ্ছে এফআইআই ফুল ফর্ম? ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। দেখেন এই দুটোর মধ্যে সেম কি আছে, এফডিআই আর এফআই এর মধ্যে সেম কি আছে, দুটোই এফ আর এটা দুটোই আই আছে, তাই তো। দেখ লাস্টেরটা তাহলে এফ ডিআই আর একটা হচ্ছে এফ আই আই, তো কি আছে সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটা সেম, তাহলে কি ফরেন ইনভেস্টমেন্ট দুটো সেম হয়ে গেল। কি একটা কি হচ্ছে ডাইরেক্ট, একটা ইনস্টিটিউশনাল, মানে ডাইরেক্ট ও আর আসবে না কোম্পানি, আমাদের এখানে বিদেশি টাকা লাগবে, জানবো না কে লাগিয়েছে, এটাই হচ্ছে এফআইআই। কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে লাগবে, আমাদের ইনস্টিটিউশন কি, আমাদের ধরে নিন আমাদের শেয়ার মার্কেট, তো আমাদের শেয়ার মার্কেটে প্রচুর শেয়ার আছে, এই শেয়ার মার্কেটে ইনভেস্ট যখন করবে তারা কী হবে, এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। মালিককে আমরা জানতে পেরেছি না, কে আমাদের এখানে বিএসসি শেয়ারটা কিনে জানি না, কোনো অ্যাঞ্জেল ইনভেস্টাররা হতে পারে, সে যদি কিনেছে সে আমরা জানি না, বুঝতে পেরেছি। বিদেশে যখন আমাদের ওদের ব্যাংক থেকে মনে হলো ওরা যে ভারতে ইনভেস্টমেন্ট করবো, তখন ওরা ভারতের বিএসসি সাইট খুললো, ওরা একদম এই শেয়ারগুলো কিনলো, আমরা বুঝতে পারলাম কে কিনলো কি না কিনলো, কিন্তু মালিক তো হয়ে গেলো এইগুলোর। যেহেতু ইকুইটি শেয়ার কিনলো, কিছু পার্সেন্ট তো মালিক হয়ে গেল, ওইভাবে ওরা টাকা নিতে পারে, ওটাকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বলছি আমরা, বুঝতে পেরেছিস। বিদেশি টাকা লাগছে কিন্তু ইনস্টিটিউশনালের মাধ্যমে, পোর্টফোলিও বলছি না, পোর্টফোলিও মানে ইনস্টিটিউশনাল মাধ্যমে এক গ্রুপে টাকাটা লাগায় ওরা। কোনো বিদেশি যদি এইভাবে অ্যাঞ্জেল ইনভেস্টার হতে পারে, কোনো বিদেশি আমাদের শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছে, তাই না, বেসিক্যালি শেয়ার মার্কেটে। যদি এফআইআই যখন টাকা লাগায় বা কোনো বিদেশিরা কোনো ইনস্টিটিউশনালের মাধ্যমে টাকা লাগায়, তাই তো, আমাদের কোথায় টাকা ইনভেস্ট করে, কোথায়, আমাদের শেয়ার মার্কেটে। তো কোথায় শেয়ার মার্কেট ইনভেস্ট করে, প্রাইমারি মার্কেটে না সেকেন্ডারি মার্কেটে? অলওয়েজ সেকেন্ডারি মার্কেট। শেয়ার কেনা বেচা কোথায় হবে, সেকেন্ডারি মার্কেটে। আর যদি বলি নিউ যদি শেয়ার করা হয়, তাহলে প্রাইমারি নতুন শেয়ার। তো যদি এফডিআই যদি আসে, যদি 100% কোনো একটা কোম্পানি আছে এখানে ভারতে ব্যবসা করবো নতুন কিছুতে, তাহলে এরা প্রাইমারি মার্কেটে দিতে পারবে, এরা দিতে পারবে, এরা সেকেন্ডারি মার্কেটে যাবে। বুঝতে না পারলে তুমি আবার ভিডিওটা দেখে নেবে, তাই না। ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটের ভিডিও ছিল তো, সব আছে ওখানে, ঠিক আছে। আমি পুরো 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে ভিডিও দিয়েছি, আর পাট করে দেওয়া আছে, কোনো চাপ নেই। তো বুঝতে পেরেছো, এফডিআই ফরেনরা ডাইরেক্ট এসে ইনভেস্টমেন্ট করবে, লোক থাকবে, ওদের মেকানিজম থাকবে, ওদের টাকা থাকবে, ওরাও থাকবে, বুঝতে পারবে, দেখতে পাবো ওদেরকে। এখানে ওদেরকে দেখতে পাবো না, কিন্তু কাজ হয়ে যাবে, টাকা ইনভেস্ট হয়ে যাবে ইনডাইরেক্ট, কী হয়, ইনস্টিটিউশনের মাধ্যমে। আমরা ডাইরেক্ট কারো নাম পাচ্ছি না এখানে, বুঝতে পেরে গেছিস। আর এখানে যখন ইনভেস্টমেন্ট করবে সেকেন্ডারি মার্কেটে করবে, এখানে প্রাইমারি মার্কেটে। শেয়ার যখন প্রথমবার আসে সেটা প্রাইমারি মার্কেটে হয়, আর যখন তারপরে এটাকে অথরিটি দেয় কে, বিএসসি বা আমাদের সেবি, যেটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করতে পারে। আমরা যে শেয়ারগুলো কেনা বেচা করি ওগুলো সব সেকেন্ডারি মার্কেটে হয়, তাই না। যখনই শেয়ার আমি যদি নতুন, যখন কোনো কোম্পানি হলো, বললো যে 100 টাকার 50 টাকার শেয়ার, আমি 50 টাকার শেয়ারটা কিনলাম, একদম নতুন যদি কিনি, এটা কী হবে, প্রাইমারি মার্কেট। তারপরে ওই শেয়ারটা কী হবে, আমি 10 থেকে 15 দিন পর এটা ব্যবসার জন্য এই লেভেলে, আবার তারপরে আমি ওইটাকে কী করবো, কাউকে বিকবো বা কিনবো, সেটা আমাদের সেকেন্ডারি মার্কেট হবে, তাই না। তুমি ভিডিওগুলো দেখে নেবে, ওটা সব আছে, নাহলে বুঝতে পারবে না। তো আমরা এখানে বুঝতে পেরেছি এফডিআই আর এফআইআই এর মধ্যে পার্থক্য, ঠিক আছে।
এই এখানে দেখ ব্যালেন্স অফ পেমেন্টে চলে আয়। তো ব্যালেন্স অফ পেমেন্টে কি দেখলাম আমরা, কতগুলো আইটেমের আমরা সব লিখে রাখছি। যত দেখ এর মধ্যে ভারতে যতগুলো ইকোনমিক ট্রানজ্যাকশন হয় না সব পড়ে যাবে, ভালো করে বুঝি। একটা দেশ বা একটা বাড়ি যতগুলো ইকোনমিক ট্রানজ্যাকশন করে সব এর এই চারটের মধ্যে পড়ে যাবে, এর বাইরে আর কিচ্ছু থাকবে না। তাই এটা চারটে ফর্মুলা। যদি কেউ আলু উৎপাদন করেছে বা আম উৎপাদন করেছে, ও বিদেশে বিক্রি করছে, ওটাও কিন্তু ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে পড়ে যাবে, তাই না? কিন্তু দেখতে পাচ্ছ ভিজুয়াল, যেগুলো দেখতে ব্যাংকিং কোনো কিছু বিক্রি করেছে, কোনো কিছু বুদ্ধি বিক্রি করেছে, তাহলে একটা সফটওয়্যার বিক্রি করেছে, একটা কোনো ফর্মুলা বিক্রি করেছে, ইনভিজিবল ট্রেডের মধ্যে চলে আসবে। কেউ গিফট দিয়েছে এর মধ্যে চলে আসবে, বা ওরা আমাদেরকে দিয়েছে। তো এই হিসাবগুলো লিখে রাখবে, সেটাই ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে পড়ে যাবে। এইবার বাড়ির ক্ষেত্রে বললাম যে কি বাড়িতে এই জিনিসগুলো হয়, কিছু বিক্রি করে এবং কিছু নিয়ে আসে, তারপরে কোন বেশি ওই হিসাবটাই তো দেখলাম। এবার সরকার বাড়িতে কী হচ্ছে যে দুটো খাতা রেখেছে ওরা, বুঝতে পারলি? ওদের কিছু লিখে যে রাখছে না, দুটো খাতা লিখেছে, ঠিক আছে? একটাতে অন্য কিছু লিখে রাখছে আর একটাতে আলাদা কিছু লিখে রাখছে। সরকারও এখানে কী করেছে, দুটো খাতা করেছে, লিখে রাখছে। সরকার কী করেছে, এর হিসাবটা আর এর হিসাবটা, মানে কি ব্যালেন্স ট্রেডিং অফ ভিজুয়াল ট্রেড, তারপরে কী বলে ট্রেডিং অফ ইনভিজিবল ট্রেড আর ইউনিলাটারাল ট্রেড, তাই না? এইগুলো সব কিসে একটা খাতাতে লিখে রেখেছে, ঠিক আছে? এই তিনটে একটা খাতাতে লিখে রাখছে, ভালো করে বুঝবি। এই তিনটে কোথায় লিখে রাখছে, একটা খাতাতে। আর এই যে ক্যাপিটাল ট্রানজ্যাকশন না, এটা ও আর একটা খাতা শুধু মেনটেন করেছে, দুটো খাতাতে দুটো আলাদা আলাদা খাতা করতে পাতি। যেমন ধরো আমরা বাংলা আর ইংলিশ পড়তে গেলাম, বা সব সাবজেক্ট আমরা যখন পড়ছি মাধ্যমিকে, তো কী করলাম আমরা, সব সাবজেক্টের জন্য একটা খাতা করলাম, আর একটা ম্যাথের জন্য আলাদা খাতা করলাম, তাই না? তো ওরকমই এই হিসাবগুলো ওরা একটা খাতায় করে রাখছে, আর এই হিসাবটা ওরা একটা খাতায় করছে। তো এই যে একটা খাতায় করছে, এটাকে বলা হয় কি কি কারেন্ট অ্যাকাউন্ট, এই খাতাটা, বুঝতে পারলি? আর এই খাতাটাকে বলা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এইবার আমরা কি করতে পারি, এবার হিসাব যদি আমরা করি, তো ধরলে যত কিছু ভারত ট্রেড করেছে, যা কিছু জিনিস করেছে বিদেশে পাঠিয়েছে, তাই না? আর বিদেশ থেকে যত এসছে সব এখানে লিখে রাখলাম। যা কিছু জিনিস সার্ভিস বিক্রি করেছে বা যা জিনিস পেয়েছে বিদেশ থেকে, আমরা ওর হিসাবটা এখানে লিখে রাখলাম। যা কিছু গিফট আমরা পেয়েছি আর ওরা যা কিছু গিফট আমাদেরকে দিয়েছে, তার হিসাবটা আমরা এখানে লিখে রাখলাম। তিনটে কোন খাতায় লিখে রাখলাম, কারেন্ট অ্যাকাউন্ট। এখানে দুটো খাতা, একটা ডেবিট আর একটা ক্রেডিট করে রাখলাম। এখানেও অ্যাকাউন্ট একটা ডেবিট একটা ক্রেডিট করে রাখলাম, ভালো করে বুঝতে, তাই না? তাহলে কী হলো, কারেন্ট অ্যাকাউন্টে ধরলে আমরা এখানে আমরা আম ওই কত কী করেছি, 100 টাকার আম দিয়েছি বিদেশে, বা টোটাল 100 টাকার 1000 টাকার গুডস আমরা বিদেশে পাঠিয়েছি, ঠিক আছে? তো কী লিখতে হবে, এখানে একটা 1000 টাকা চলে আসবে, তাই না? এবার কী হচ্ছে, আমরা হয়তো 800 টাকার গুডস আমরা নিয়েছি, মানি ভ্যালুটা বার করছি, ঠিক আছে? তারপরে ইনভিজিবল ট্রেড আমরা শুধু কি, আমরা শুধু 1000 টাকার আমরা নিয়েছি, কিছু দিইনি, মানে কি ইনভিজিবল কোনো সার্ভিস আমরা বিদেশকে দিইনি, তো ওটা লেখা আছে। বা ইউনিলাটারাল, আমরা কি হচ্ছে, আমরা তো একটু বেশি গিফট দিতে ভালোবাসি, তা আমরা একটা গিফট দিয়ে দিয়েছি, ধরলে ডোনাল্ড ট্রাম্পকে আমরা ধরলে 5000 টাকার গিফট দিয়েছি, কোনো গিফট আমাকে দেয়নি, ঠিক আছে? তাহলে কী হবে, আমরা হিসাবটা কী করবো না, কারেন্ট অ্যাকাউন্টে এগুলো সব হিসাব যাবে। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি প্রথম হচ্ছে কি ট্রেড, ইনভিজিবল ট্রেডে কত 1000 টাকা আমরা কি করেছি, আমরা ডেবিট 1000 টাকা ডেবিটে, যা যখনই যা পাবো সেটা ক্রেডিট, যা যাবে সব ডেবিট। তুমি কমার্স স্টুডেন্ট, সব থেকে ভালো বুঝবে, তাই না? লিখলাম, তাই না? আর কি পেলাম এখানে, 100 টাকা কি এখানে যাচ্ছে কত টাকা, 800 টাকা। তাহলে আমাদের কি হলো, আর যাচ্ছে আমরা পাচ্ছি কত টাকা, 800 টাকা পাচ্ছি, 1000 টাকা যাচ্ছে, 1000 টাকা যাচ্ছে, তাই না? তারপরে কি হলো, এখানে যাচ্ছে, এখানে শুধু এখানে ইনপুট হবে, ঠিক আছে একদম। তারপরে এইটা যে 5000 টাকা কী করেছে আমরা দিচ্ছি, তো এই যে হিসাবটা এখানে বেরোবে সেটা কারেন্ট অ্যাকাউন্ট হিসাব। আর যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট পাবো সেটা কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট হিসাবটা হয়ে যাবে। ওটাই যখন মার্চ করে ব্যালেন্স অফ পেমেন্ট আমরা পেয়ে যাবো, বুঝতে পেরেছি কেসটা? তাহলে এবার আমরা যাবো ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা আছে কারেন্ট, এটা হচ্ছে ক্যাপিটাল ট্রানজ্যাকশন, কোনো যে এমন ট্রানজ্যাকশন যেগুলো আমরা ওনারশিপ পাই, যেগুলো দিলাম টাকা দিলাম ওনারশিপ পেলাম, অনেক মানে বেশি টাকার সম্পত্তির ক্ষেত্রে, ঠিক আছে? তার মধ্যে কি লোন ফোন পেলাম, তারপরে দেখলাম কি এফডিআই, তাই না? এর ভিতরে পড়ে আরও অনেক কিছু পড়ে, আমি জাস্টটাকে বলছি।
ঠিক আছে? তো এটাকে আমরা আলাদা খাতায় লিখে রাখি, এর ক্রেডিট আর ডেবিট, যা পাই সেটা ক্রেডিট, যা যায় সব ডেবিট, এগুলো আলাদা খাতায় লিখে রাখি। এই হিসাবটা যেটা বেরোবে সেটা কী হবে? একদম বুঝতে পেরেছিস? এবার আমি একটা জিনিস দেখছি, যা আমরা পাবো সব এখানে লিখবো, যা দেবো এখানে লিখবো, হিসাবটা যা বেরোবে সেটা আমরা বুঝে যাবে। যদি আমরা 100 টাকা পাই টোটাল, আমরা যা ওটা দেখলাম তার অনুযায়ী আমরা 100,000 টাকা পেলাম, আর আমাদের খরচা হয়ে গেলে 2000 টাকা, তো কী হবে আমাদের? ডেফিসিট, ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের কী হয়ে যাবে? ডেফিসিট। তা আমরা কী হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টে কী হতে লিখবে? তা আমাদের কি 3 টাইপ অফ ওইটা হয়। কি কি টাইপ হয়? প্রথম হয় কি ব্যালেন্স হয়, ব্যালেন্স হবে। 2 নম্বর কী হবে? সারপ্লাস, এস পি। আর একটা কী হবে? ডেফিসিট। তাহলে এখানে কী হবে? ডেবিট ইজুকাল টু ক্রেডিট হবে। এখানে কী হবে? ডেবিট তার দেন ক্রেডিট হবে, আর এখানে কী হবে? ডেবিট ক্রেডিট, তাই না? এখান থেকে যা কোয়েশ্চেন আসবে আমরা এইটুকুর মধ্যেই দেখতে পাবো। মেন্সে আমরা একটু বেশি তো দেখবই, আমরা আগে এইটুকু বুঝে নিই, ঠিক আছে? এবার আমরা কোয়েশ্চেন নাম্বার ইউপিএসসি সিভিল 2011 যাবো।